পরিসংখ্যান যেই চ্যাপ্টারটা তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু ভালো লাগে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমরা কিন্তু সবাই এই চ্যাপ্টারটা থেকে পরীক্ষার খাতায় সৃজনশীল অ্যান্সার করে থাকো, কিন্তু তার ভিতরেও অনেকে এই চ্যাপ্টারের সৃজনশীলে 10-এ 10 পায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা কিন্তু ছোট ছোট বিষয়ে ভুল করে। তাই আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান যেই চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটি নিয়ে একটু বিস্তারিত আলাপ করব। তোমরা যদি এই পরিসংখ্যান চ্যাপ্টারের সৃজনশীলে 10-এ 10 পেতে চাও এবং এমসিকিউ যদি অ্যান্সার করতে চাও, তাহলে তোমাদের ভাইয়া কিছু আগে বেসিক শিখতে হবে। কি শিখতে হবে? আগে কিছু বেসিক জিনিস শিখতে হবে এবং এই চ্যাপ্টারে কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো তোমাদের একটু ধরতে হবে। সো একটু যদি লক্ষ্য করো, আমি শুরুতেই তোমাদেরকে একটু ধারণা দিব যে সৃজনশীলে এই চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন আসে, অর্থাৎ ক নাম্বার, খ নাম্বার, ঘ নাম্বারে কিরকম প্রশ্ন আসে আমি তোমাদেরকে একটু ছোট্ট করে ধারণা দিতে চাই। দেখো, আমি কিন্তু এই জায়গাতে তুলেছি, প্রথমে কি তুলেছি যে তোমাদের কিন্তু গড় নির্ণয় করতে হবে। দেখো, তোমরা যদি একটু বিগত বছরের প্রশ্নগুলো লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে যে বিশেষ করে খ নাম্বারে আসে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, রাইট? এরপর দেখো, এরপর তোমাদের জানতে হবে অনেক সময় কিন্তু খ নাম্বারে আসে যে মধ্যক নির্ণয় করো অথবা প্রচুরক নির্ণয় করো। একটু যদি ভাইয়া লক্ষ্য করো, আমি তোমাদেরকে শুরুতে একটু ভাইয়া ধারণা দিব যাতে করে তোমাদের এই চ্যাপ্টারে কি কি জানতে হবে, কি কি বিষয় তোমাদের মনে রাখতে হবে, এই বিষয়টা তোমরা সহজে যাতে বুঝতে পারো। ঠিক আছে? দেখো, তাহলে এইখানে যে আমি 1 নাম্বার এবং 2 নাম্বারে তুলেছি এগুলো কিন্তু খ নাম্বারে বেশিরভাগ আসে, রাইট? এর পরের প্রশ্ন হচ্ছে ভাইয়া যে সৃজনশীলে তাহলে গ নাম্বারে কি প্রশ্ন আসে? দেখো, গ নাম্বারে কিন্তু তোমাদের গ্রাফ রিলেটেড প্রশ্ন আসে। কি রিলেটেড প্রশ্ন আসে? গ্রাফ রিলেটেড। অর্থাৎ তোমাদের এই পরিসংখ্যান চ্যাপ্টারে 3 ধরনের গ্রাফ আছে। কয় ধরনের? 3 ধরনের। দেখো কি কি? প্রথমে আমি বলবো আয়তলেখের কথা, তারপর বলবো হচ্ছে গণসংখ্যা বহুভুজের কথা, তারপর বলবো হচ্ছে অজীব রেখার কথা। এখন অনেকেই বলবা যে ভাইয়া আমরা গ্রাফ আসলে বুঝি না, এত ট্রাই করতেছি, এত চেষ্টা করতেছি, তারপরে কিন্তু গ্রাফটা মানে পারফেক্টলি অ্যান্সার করতে পারি না বা গ্রাফটা কিন্তু করতে পারি না। সো এই যে দেখতে পারতেছো যে গ্রাফ, এখানে 3 ধরনের যে গ্রাফ আছে ভাইয়া, এগুলো করার একটা সহজ একটা সিস্টেম আছে, একটা টেকনিক আছে। সো আমি কিন্তু এই ক্লাসটার শেষের দিকে তোমাদেরকে সেই টেকনিকগুলো দেখিয়ে দেবো যাতে করে প্রতিটা স্টুডেন্ট এই পরিসংখ্যান চ্যাপ্টারে ক খ গ একদম 10-এ 10 পায়, সৃজনশীলে যাতে 10-এ 10 পায়। আমি কিন্তু সেইভাবেই তোমাদের সাথে আজকে আলোচনা করব। ওকে, এরপরে ভাইয়া একটু লক্ষ্য করো, আর একটু ছোট্ট করে তোমাদেরকে ধারণা দিতে চাই যে সৃজনশীলে ভাইয়া কিরকম প্রশ্ন আসে উদ্দীপকে। দেখো, আমি কিন্তু তুলে রেখেছি। সো এখানে 2 রকমের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, দেখো, প্রথমে অনেক সৃজনশীলে দেখবা এই রকম আসে উদ্দীপকে যে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে আর গণসংখ্যা দেওয়া থাকে, রাইট? আবার অনেক সৃজনশীলে এভাবে দেওয়া থাকে যে 20 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, এইভাবে দেওয়া থাকে না? একটু যদি ভাইয়া লক্ষ্য করো, একটু টেস্ট পেপারটা খুলে দেখো অথবা তোমাদের গাইডটা খুলে দেখো, তাহলে কিন্তু দেখতে পারবে যে এই রকম কিন্তু সৃজনশীলের উদ্দীপক আসে। ওকে, আজকে আমি ভাইয়া তোমাদের সাথে A to Z ফুল বিষয়টা নিয়ে আলোচনা করব যাতে করে তোমরা এই পরিসংখ্যান চ্যাপ্টার থেকে সৃজনশীলে 10-এ 10 পেতে পারো এবং এমসিকিউগুলা পারফেক্টলি অ্যান্সার করতে পারো। ওকে, আমি আশা করি প্রত্যেকে আমার ক্লাসটা দেখার জন্য রেডি হয়েছো। আচ্ছা, তোমরা কিন্তু জানো আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে তোমাদের গণিত বইয়ে যে কয়টা চ্যাপ্টার আছে আমি কিন্তু ধারাবাহিকভাবে প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করে দিব। সো তারই লক্ষ্যে তোমরা কিন্তু জানো আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের গণিত বইয়ের 3য় অধ্যায়, এরপর হচ্ছে 4র্থ অধ্যায় সূচক ও লগারিদম, এরপর ত্রিকোণমিতিক অনুপাত, এরপরে হচ্ছে সসীম ধারা, এই চ্যাপ্টারগুলোর কিন্তু ক্লাস আমি দিয়েছি, রাইট? সো আজকে আমি তোমাদেরকে এই পরিসংখ্যান চ্যাপ্টারটি একদম A to Z বুঝিয়ে দেব। ঠিক আছে? সো যারা যারা আমার আগের ক্লাসগুলো দেখো নয়, আমি আমার এই ক্লাসটির ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে রিফাত একাডেমি চ্যানেলটা থেকে সেই ক্লাসগুলো দেখে আসতে পারো। ওকে, আচ্ছা, এখন একটু ভাইয়া লক্ষ্য করো। সো আমি কিন্তু তোমাদের সাথে একদম শুরু থেকে আলোচনা করব যাতে করে তোমরা পরিসংখ্যানের প্রতিটা বিষয়, ছোট ছোট যে বিষয়গুলো যেগুলো অনেক স্টুডেন্ট ভুল করে থাকে, এগুলো ধরতে পারো। ওকে, আচ্ছা, তাহলে ভাইয়া আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, একটু মুছে দিচ্ছি। সো প্রথমে আমি তোমাদেরকে এই গড় নির্ণয় করো, কিভাবে তোমরা গড় নির্ণয় করবে, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, উদ্দীপকে যেভাবেই আসুক না কেন, তোমরা কিভাবে গড় নির্ণয় করতে পারো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এবং গড় নির্ণয় করার আগে কি কি বিষয় জানতে হবে একদম শুরু থেকে তোমাদের সাথে আলোচনা করব।
ওকে, আচ্ছা তাহলে আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, সো ভাইয়া একটু লক্ষ্য করো, আজকের ক্লাসটা যদি তোমরা ফুল দেখো তাহলে আমি আশা করি পরিসংখ্যানে অন্ততপক্ষে তোমাদের কোনো সৃজনশীল বাঁচবে না, ঠিক আছে, কোনো সৃজনশীলে তোমাদের সমস্যা থাকবে না। ওকে, তাহলে এই বিষয়গুলো জানার আগে আমি একটা সৃজনশীলের উদ্দীপক উঠাইতেছি যাতে করে তোমরা সব কিছু একদম পারফেক্টলি শিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, এই জায়গাতে কিন্তু আমি একটা উদ্দীপক উঠাইছি। হ্যাঁ, দেখো কি লেখছে এই জায়গাতে, যে 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর, অর্থাৎ 30 জন শিক্ষার্থী আছে বা ছাত্রছাত্রী আছে, তারা এক একজনে ইংরেজিতে কত কইরা পাইছে এইটা কিন্তু আমি এখানে তুলছি। কেউ পাইছে 40, কেউ 35, কেউ 60। হ্যাঁ, এখন একটু দেখো, এখন এইরকম প্রশ্ন কিন্তু থাকে, এইরকম কিন্তু উদ্দীপক আসে। হ্যাঁ, এবং আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে 2 রকমের সৃজনশীলের উদ্দীপক আসে, এর আগে কিছুক্ষণ আগে কিন্তু দেখাইছি। এক রকমের হয়েছে এইভাবে আসে, এবং আরেক রকমের থাকে তোমার শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে এবং গণসংখ্যা দেওয়া থাকে। সো আমি তোমাদেরকে এই 2 রকমের সৃজনশীল দেখিয়ে দিব যাতে করে তোমরা খুব সহজে এই পরিসংখ্যান থেকে সৃজনশীলে অন্ততপক্ষে 10-এ 10 পেতে পারো, ঠিক আছে। দেখো, এবং তোমরা যদি এই নিয়মটা শিখতে পারো, দেখো আমি কিন্তু এই জায়গাতে প্রশ্ন লিখেছি যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে ভাইয়া? গড় নির্ণয় করতে বলছে, রাইট। সো তুমি যদি এই নিয়মটা শিখতে পারো যে এই যে সৃজনশীলটা তোমরা কিভাবে সমাধান করবে, বা এই যে আমি প্রশ্নটা লিখেছি এইটা যদি তুমি একবার যদি শিখতে পারো এই নিয়মটা, তাহলে কিন্তু বাকি সবগুলো সৃজনশীল তুমি এমনি পারবা। জাস্ট ভাইয়া একটা টেকনিকের মাধ্যমে। কয়টা টেকনিক? একটা টেকনিকের মাধ্যমে তোমাদেরকে পানি পানি করে দিব। ওকে, দেখো এখানে বলছে কি, এখানে কিন্তু বলছে ভাইয়া তোমাকে গড় নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? গড় নির্ণয় করতে বলছে। আচ্ছা, একদম এই নিয়মটা একবার শিখো, দেখবা তোমার ক এবং খ নাম্বার কভার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই জায়গাতে বলছে কি, এখানে একটু ভাইয়া লক্ষ্য করতে হবে, এখানে বলছে কিন্তু শ্রেণীব্যাপ্তি 5 ধরে কতর কথা বলছে ভাইয়া? 5-এর কথা বলছে। আচ্ছা, এখন আমি যদি একটু শুরু করি তাহলে প্রথমে বলবো যে এখানে তোমার যেটা প্রথমে লিখতে হবে, দেখো এই জায়গাতে কিন্তু 30 জন শিক্ষার্থীর ইংরেজিতে কে কত পাইছে সেটা কিন্তু দেওয়া আছে, রাইট। এখন তোমার দেখতে হবে এইখানে সর্বোচ্চ সংখ্যা আছে কত আর সর্বনিম্ন সংখ্যা আছে কত। হ্যাঁ, এখন বলতে পারো সর্বোচ্চ সংখ্যা কি? সর্বোচ্চ সংখ্যা আছে এর ভিতরে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি, ঠিক আছে। সো দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে যে এখানে সর্বোচ্চ যে সংখ্যা, হ্যাঁ আমি একটু ভাইয়া লিখতেছি যে এখানে সর্বোচ্চ সংখ্যা ইজ ইকুয়াল টু 68 দেওয়া আছে। হ্যাঁ, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে। হ্যাঁ, এরপরে কি? এরপর হচ্ছে কিন্তু সর্বনিম্ন সংখ্যা। দেখো সর্বনিম্ন সংখ্যা কত আছে? এখানে কিন্তু 35 আছে। ওকে, এই রকম যখন তোমাদের উদ্দীপক থাকবে, এখন যেটা করাইতেছি, যেই নিয়মে অঙ্কটা তোমাদেরকে করাই দেব, এগুলো প্রতিটা অঙ্কে লাগবে, প্রতিটা অঙ্কে এভাবে বের করতে হবে যদি এই রকম উদ্দীপক থাকে। ওকে, বুঝতে পারছো? সো তোমার প্রথমে কি বের করতে হবে? প্রথমে তোমার বের করতে হবে যে এখানে সর্বোচ্চ সংখ্যা আছে কত আর সর্বনিম্ন সংখ্যা আছে কত। আমি বের করছি। আচ্ছা, এরপর তোমার কি করতে হবে? এরপর তোমার বের করতে হবে পরিসর। কি বের করতে হবে ভাইয়া? পরিসর। ওকে, দেখো আজকে কিন্তু পরিসংখ্যানের এই সৃজনশীলগুলো একদম পানি পানি করে দেব, ঠিক আছে। এরপর কি লিখতে হবে তোমাদের? এরপর লিখতে হবে পরিসর। আচ্ছা, তোমরা কিন্তু জানো অনেকেই যে পরিসরের একটা ছোট্ট সূত্র আছে, সেটা হচ্ছে কি, দেখো আমি যদি লিখি সেটা হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, একটু আমি লিখতেছি, হ্যাঁ, সর্বনিম্ন সংখ্যা এরপর হইছে যোগ 1 বা হচ্ছে 1। বুঝতে পারছো? এই সূত্রটা তোমাদের একটু কষ্ট করে ভাইয়া পড়তে হবে, ঠিক আছে। যে পরিসরের সূত্রটা কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ অন বা প্লাস অন। ওকে, এখন একটু দেখো এখানে তুমি কিন্তু বের করছো যেখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে? 68 না? লিখে দাও ওর জায়গায় 68 লিখছি আমি। এই মাইনাস আছে, দাও এখানে মাইনাস। সর্বনিম্ন সংখ্যা তুমি কি পাইছো? 35 না? তাহলে লিখে দাও এখানে 35। ওকে, এখানে ব্র্যাকেট আছে দুই পাশে, দাও ব্র্যাকেট। এখানে প্লাস আছে, দিলাম প্লাস। এখানে অন আছে, দিলাম অন। ওকে, এতটুকু বুঝতে পারছো? একদম সহজ কিন্তু। এখন তোমরা যদি ক্যালকুলেটরে 68 থেকে 35 বিয়োগ করো তাহলে দেখবা এখানে 33 আসতেছে। কত আসতেছে? 33 প্লাস অন। এখন তুমি একটু যোগ করে দাও, দেখবা এখানে
34 আসতেছে, অর্থাৎ আমরা কিন্তু পরিসর পাইছি কত? পরিসর কিন্তু 34 পাইছি। এখন বলতে পারো যে ভাইয়া আমরা কেন পরিসরটা বের করলাম, কিসের জন্য আমাদের পরিসরটা বের করা লাগবে? দেখো এইখানে কিন্তু তোমাকে বইলা দিছে যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে। কত ধরে ভাইয়া? 5 ধরে। আচ্ছা একটা ব্যাপার চিন্তা করো, এখন একটা বিষয় তোমাদের জানতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু অনেকে এই পরিসংখ্যানের অঙ্কগুলো করছো, রাইট? তখন কিন্তু দেখছো যে এইভাবে সাজাইতে হয়, এভাবে দাগ দিয়ে, হ্যাঁ, যখন গড় নির্ণয় করে তখন কিন্তু এইভাবে তোমার শ্রেণীব্যাপ্তি, তারপর মধ্যমান, তারপর গণসংখ্যা এভাবে লিখতে হয় না? এই যে তুমি যে দাগগুলা দেখতে পারতেছো না, এখন তোমার কয়টা দাগ দিতে হবে, অর্থাৎ কয়টা ঘর এখন তোমার আঁকতে হবে, তুমি কি জানো? তোমাকে কি বলছে যে তুমি এই কয়টা ঘর আঁকো? তা কি বলছে? বলে নাই কিন্তু। সো তুমি এখন কয়টা ঘর আঁকবা সেইটা বের করার জন্য তোমার এই পরিসরটা লাগবে। কি লাগবে? পরিসরটা লাগবে। আর কি লাগবে? আর শ্রেণীব্যাপ্তিটা লাগবে। দেখো এরপরে তোমাদের যেটা বের করতে হবে ভাইয়া সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। কি লিখতে হবে? এখন তোমাদের লিখতে হবে বা এখন তোমাদের বের করতে হবে শ্রেণী সংখ্যা। এরপরে আমি একটু এই জায়গাতে লিখে দিচ্ছি, এরপর তোমাদের এখন লিখতে হবে শ্রেণী সংখ্যা। হ্যাঁ, দেখো কতটা সহজে তোমাদেরকে আজকে বুঝাই দিই। দেখো একটু শ্রেণী সংখ্যা। এখন বলতে পারো যে ভাইয়া শ্রেণী সংখ্যার তো একটা সূত্র আছে, কিন্তু ওটা আমাদের মনে থাকে না, কেমনে মনে রাখবো? দেখো একদম সহজ, কিচ্ছু না, একটু শুধু চিন্তা করবা শ্রেণী সংখ্যার কথাটা বলে। শ্রেণী সংখ্যা কিসের জন্য লাগবে আগে এটা বুঝতে হবে তোমাদের। শ্রেণী সংখ্যা কেন আমরা এখন বের করব? কারণ এইখানে আমাদের এখন কয়টা ঘর হইবে, কয়টা ঘর আমাদের এখন লিখতে হবে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে, কয়টা ঘর এখন আমাদের আঁকতে হবে সেটা বের করার জন্য আমাদের এখন শ্রেণী সংখ্যা বের করতে হবে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে শ্রেণী সংখ্যা আমরা কেমনে বের করব? দেখো সব সময় মনে রাখবা শ্রেণী সংখ্যা সমান সমান দেওয়ার পর একটা ভাগ চিহ্ন দিবা, দিছি, এরপর কি করবা? দেখো পরিসর আসছে কত? দেখো 34 না? সব সময় মনে রাখবা শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। কি বলছি কথাটা? পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। দেখো পরিসর আছে কত এই জায়গাতে? 34 না? লিখে দাও এখানে 34 লিখছি আমি, ভাগ শ্রেণীব্যাপ্তি কত আছে? 5 না? তুমি লিখে দাও এখানে 5। বুঝতে পারছো কিনা বলো? একদম সহজ না? এরপরও বলবে অনেকে যে ভাইয়া মনে থাকে না। একদম সহজ। দেখো সবসময় মনে রাখবা তুমি যদি শ্রেণী সংখ্যা বের করতে চাও তোমার এই পরিসর থেকে তোমার শ্রেণীব্যাপ্তিটাকে ভাগ করতে হবে। এই শ্রেণীব্যাপ্তি এটা তো তোমার প্রশ্নই দেওয়া থাকবে, আর পরিসরটা তোমার বের করতে হবে। তার মানে তুমি যেটা বের করবা ওইটা ভাগ হইবে যেটা প্রশ্নে দেওয়া থাকবে শ্রেণীব্যাপ্তি ওইটা। তাহলে 34 ভাগ হইবে কত? 5। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা আমি তোমাদেরকে এই প্রতিটা বিষয় বলে দেব যে কিসের জন্য আমরা এগুলো লিখতেছি। হ্যাঁ দেখো এখন আমরা একটু ভাগ করি। দেখো 34 ভাগ হয়েছে কত? 5। তুমি যদি ভাগ করো দেখবা 6.8 আসতেছে। ভাইয়া কত আসতেছে? 6.8। আচ্ছা সব সময় ভাইয়া মনে রাখবা যদি এখানে 6.8 আসে তোমাদের কিন্তু এখন লিখতে হবে 7। কি লিখতে হবে? এই চিহ্নটা দিয়ে লিখতে হবে কি? 7। এখন বলতে পারো যে ভাইয়া এই ব্যাপারটা বুঝলাম না। আমি তোমাদেরকে একটু শর্টলি বলি যে যদি 6.8 আসে তখন কিন্তু তোমাদের 7 লিখতে হবে। এখন তোমরা বলতে পারো যদি ভাইয়া 6.5 আসে তখনও তোমাদের 7 লিখতে হবে। আবার বলতে পারো যদি 6.1 আসে তখন তোমাদের 7 লিখতে হবে। হ্যাঁ, যদি 6.9ও আসে তারপরও তোমাদের 7 লিখতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমরা কিন্তু এই সংখ্যাটাকে দশমিকে রাখতে পারবা না। ঠিক আছে, তোমাদের এখানে দেখতে হবে যে 6.1 আসুক আর 6.9 আসুক, তোমরা দশমিকে রাখতে পারবা না। তোমাদের এটাকে কি করতে হইবে? এটা তোমার 7 লিখতে হবে। ক্লিয়ার? এখন তোমরা বলতে পারো যে এখানে 6.8 আসছে যার কারণে আপনি বলছেন 7 বসাইতে হইবে। যদি এভাবে 2.3 আসতো তখন আমাদের কি লিখতে হইতো? সবসময় মনে রাখবা যদি তোমার 2.3 আসে তোমার লিখতে হবে ভাইয়া 3। কি লিখতে হবে? 3। যদি এখানে সাপোজ 2.7 আসে তারপরও 3, যাই আসুক না কেন একটু সামনের সংখ্যাটা লিখতে হবে। বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো তাহলে এই যে শ্রেণীর সংখ্যা দেখতে পারতেছো কত হয়েছে? এখানে 7 হয়েছে না? তার মানে তোমার এখন ঘর হইবে কয়টা? 60টা। কয়টা হইবে? 60টা। এখন পাইছো যে ঘর আমাদের কয়টা হইবে? 60টা। আচ্ছা এতটুকু বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া শ্রেণীব্যাপ্তি 5 এই জিনিসটা বুঝলাম না, এটা কিসের জন্য লাগবে? সব সময় মনে রাখবা শ্রেণীব্যাপ্তি 5 মানে হচ্ছে এখানে দেখো এখানে তোমার সর্বনিম্ন সংখ্যা আছে কত? 35 না? তুমি 35 থেকে 5 গুনতে হবে। কি থেকে গুনতে হবে? 35 থেকে 5 গোনা শুরু করতে হবে। গুনো 35, 36, 37, 38, 39। তার মানে তোমার এখানে শ্রেণী ব্যবধানটা বা শ্রেণী ব্যাপ্তিটা হইবে 35 থেকে
39। ক্লিয়ার? আচ্ছা, এই ব্যাপারটাই তোমাদেরকে এখন বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে এতটুকু যদি ভাইয়া তোমরা বুঝে থাকো, আমি তাহলে একটু মুছে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে একটু জায়গার সংকট, যার কারণে একটু মনে রাখো যে সর্বনিম্ন সংখ্যা হয়েছে 35। আচ্ছা, আমি একটু তাহলে মুছে দিচ্ছি। তাহলে এতটুকু তো বুঝতে পারছো। এখন আমাদের যদি আমরা গড় নির্ণয় করতে চাই, কে নির্ণয় করতে চাই? গড় নির্ণয় করতে চাই, আমাদের কিন্তু 60টা ঘর রাখতে হবে। কয়টা ঘর? 60টা ঘর। এবং তার সাথে তোমার আর একটা ঘর বাড়তি রাখতে হবে। কেন? কারণ উপরে লেখার জন্য। কিসের জন্য? লেখার জন্য। তোমরা কিন্তু সবাই দেখেছো, তোমরা যদি একটু সৃজনশীলগুলো লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে যে উপরে লেখার জন্য একটা ঘর রাখা হয়, আর এখানে যে বলছে কয়টা, 60টা না, ওই 60টা ঘর তোমার রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু ছোট্ট করে এখানে আঁকতেছি। হ্যাঁ ভাইয়া, দেখো আমি দেখি 60টা ঘর এখানে আঁকা যায় কিনা। এরপরে তোমরা যেটা লিখবা, অতএব প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করা হলো। ঠিক আছে, যেহেতু জায়গার সংকট আমি লিখতে পারতেছি না। ওকে, এরপরে তোমরা কি করবা ভাইয়া? এরপর তোমরা প্রথমেই 60টা ঘর রাখবা। ঠিক আছে, এই হয়েছে কিন্তু 1, এই হয়েছে 2, এই হয়েছে কিন্তু 3। আচ্ছা, এখানে মনে হয় সম্ভবত হইবে না, আমি একটু মুছে দিচ্ছি, এই জায়গাটাও একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি একটু মুছে দিই, কারণ এখানে 60টা ঘর আঁকা যাবে না, বুঝতে পারছো? সবসময় মনে রাখবা কি, ওখানে কিন্তু প্রশ্নে বলেছিল যে ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি 5 ধরে। প্রশ্নটা কি ছিল আমি একটু তুলতেছি, যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে, আমি একটু, বা শ্রেণী ব্যবধান একই কথা, 5 ধরে তোমার প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। হ্যাঁ, প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। দেখো ভাইয়া, একদম তোমাদেরকে পানি পানি করে দিব। ঠিক আছে, দেখো সবসময় মনে রাখবা, আমরা কিন্তু শ্রেণী সংখ্যাটা বের করছি, এখানে কত? 7। অবশ্যই এখানে কয়টা ঘর দিতে হবে? 7টা। তাহলে হয়েছে এই একটা, তারপর হচ্ছে এই 2টা, হ্যাঁ এই 3টা, এই 4টা, এই 5টা, এই 6টা, অ্যান্ড দেন এই 7টা, এবং আমি বলছি আর একটা লাগবে। কি লাগবে? আর একটা কিন্তু ঘর রাখতে হবে। ঠিক আছে, এই হয়েছে কিন্তু টোটাল 8টা। ওকে, আচ্ছা এরপর তোমরা এই পাশে একটু দাগ দিয়ে দেবা। ওকে, আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু ভাইয়া ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, তোমরা এমনিতেই সব কিছু বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি তো বললেন আমাদের এখানে টোটাল ঘর রাখতে হবে 8টা, আঁকলাম বুঝলাম, কিন্তু ঘর নির্ণয় করার জন্য এখন কি করতে হবে? সব সময় মনে রাখবা, যেহেতু উদ্দীপকে এইরকম সংখ্যা দেওয়া আছে, তার মানে তোমার এখন শ্রেণী ব্যক্তি বা এই যে শ্রেণী ব্যবধানটা তোমার এখানে বের করতে হবে। রাইট, আমি কিন্তু একদম শুরু থেকে তোমাদেরকে বুঝাচ্ছি, যাতে করে কোনো সৃজনশীলে তোমাদের প্রবলেম না থাকে। তোমরা যদি এই সৃজনশীলটা, এই নিয়মটা যদি একবার শিখতে পারো, তাহলে আমি তোমাদেরকে দেখাইছি না যে অনেক উদ্দীপকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা থাকে, ওগুলো তোমরা এমনিতেই করতে পারবা। ঠিক আছে, জাস্ট ভাইয়া একটু দেখো, এখন তোমাদের শুরুতে লিখতে হবে এখানে শ্রেণীব্যাপ্তি। কি লিখতে হবে ভাইয়া? শ্রেণীব্যাপ্তি। তাহলে আমি কিন্তু লিখে দিলাম শ্রেণীব্যাপ্তি। এবং আরেকটা বিষয় সবসময় মনে রাখবা, যে এই যে তোমাকে যদি বলে গড় নির্ণয় করতে, কি নির্ণয় করতে? গড় নির্ণয় করতে, এবং এইরকম যদি উদ্দীপক থাকে, তাহলে টোটাল 6টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে ভাইয়া? 6টা জিনিস লাগবে। দেখো, প্রথমে লাগবে তোমাদের হচ্ছে কিন্তু শ্রেণীব্যাপ্তি। হ্যাঁ, এরপর লাগবে তোমাদের বের করা হচ্ছে কিন্তু মধ্যমান। আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, মধ্যমান লাগবে, এরপর একটা দাগ দিবা। দেন তোমাদের লিখতে হবে এখানে টেলি। কি বের করতে হবে? এরপর টেলি বের করতে হবে। রাইট, এখন দেখো এরপরে ভাইয়া লাগবে তোমাদের হচ্ছে গণসংখ্যা। ঠিক আছে, এরপর লাগবে হচ্ছে কিন্তু গণসংখ্যা। আমি ছোট্ট করে লিখে দিচ্ছি যেহেতু জায়গার সংকট। এরপরে তোমাদের বের করতে হবে ধাপ বিচ্যুতি। কি বের করতে হবে ভাইয়া? ধাপ বিচ্যুতি। আমি এখানে লিখে দিচ্ছি। এরপর তোমাদের বের করতে হবে ধাপ বিচ্যুতি। ওকে, আচ্ছা ধাপ বিচ্যুতি। এরপরে লাগবে এফআই আর ইউআই। দেখো এখানে কিন্তু আর একটা ঘর আমার আঁকতে হবে। হ্যাঁ, আমি কিন্তু এই জায়গাতে আঁকতেছি। দেখো এইখানে তোমাদের লিখতে হবে ভাইয়া, এগুলো কিন্তু সহজ, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, বাট একদম সহজ। এখানে লিখতে হবে তোমার এফআই ইউআই। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা এফআই কোনটাকে ধরবো আর ইউআই আমরা কোনটাকে ধরবো? দেখো সবসময় মনে রাখবা, এখানে এফআই ধরতে হবে কিন্তু এই যে গণসংখ্যা যেটা আছে এইটাকে এফআই ছোট্ট করে লিখে দিবা। হ্যাঁ, আর ইউআই যেটা, এটা সবসময় মনে রাখবে, এটা হচ্ছে তোমার ধাপ বিচ্যুতি। এটা হচ্ছে কি
ধাপ বিচ্যুতি। ওকে, এটা হচ্ছে ইউআই, আর গণসংখ্যা যেটা সেটা হচ্ছে এফআই, আর মধ্যমান যেটা এটাকে তোমার এক্সআই ধরতে হয়। কি ধরতে হয়? এক্সআই। আমি ছোট্ট করে লিখে দিলাম, এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে? যে ধাপ বিচ্যুতিকে তোমার ইউআই দ্বারা প্রকাশ করে, গণসংখ্যাকে তোমার এফআই দ্বারা প্রকাশ করে, আর মধ্যমানকে এক্সআই দ্বারা প্রকাশ করে। অনেকেই বলতে পারো ভাইয়া বুঝলাম না, বোঝা লাগবে না, একটু আমার সাথে লেগে থাকো, দেখবা পানি পানি করে দিই সব কিছু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা একটু শুরু করি। ওকে, সো দেখো তো শ্রেণীব্যাপ্তি কত ধরতে বলছে ওরা, বা শ্রেণী ব্যবধান কত ধরতে বলছে? 5 না? আমি তোমাদেরকে কি বলেছিলাম যে সর্বনিম্ন সংখ্যা কি লিখে দিছিলাম, মনে আছে? একটু দেখো তো খাতাটা উল্টাইয়া। 35 না? দেখো এইখানে সর্বনিম্ন সংখ্যা কি ছিল? 35। তার মানে তোমার এখন গুনতে হবে 35 থেকে শুরু করতে হবে। কি থেকে শুরু করতে হবে এখন? 35 থেকে। কয় ঘর পর্যন্ত? 5 ঘর পর্যন্ত। কেমনে বুঝবো? এখানে শ্রেণীব্যাপ্তি 5 আছে। ওকে, যদি শ্রেণীব্যাপ্তি 5 দেওয়া থাকে তাহলে তোমার 5 ঘর পর্যন্ত যেতে হবে। অনেক সময় দেখবা যে শ্রেণীব্যাপ্তি 10 থাকে, তখন তোমার 10 ঘর পর্যন্ত গুনতে হবে, রাইট? দেখো এখানে 35 ছিল, কি ছিল? 35 ছিল না? দেখো তাহলে তুমি এখন লিখবা ভাইয়া শ্রেণীব্যাপ্তি প্রথম 35 থেকে গোনা শুরু করো। 35 থেকে শুরু করবা। 35 কিন্তু ধরতে হবে। 35, 36, 37, 38, 39, এই কিন্তু 5। তার মানে 35 থেকে 39। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ, এতটুকু বুঝতে পারছো? জাস্ট 5 ঘর, একটু নিজেরা গণো। হ্যাঁ, এরপরে দেখো এরপরে পরেরটা কি হবে? এই যে দেখো আমি 39 লিখছি না, তুমি কিন্তু এখন এই জায়গাতে 39 লিখতে পারবা না। তোমার এখন কত লিখতে হবে? এখন তোমার 1 বাড়াইয়া, কি বলছে কথাটা? 1 বাড়াইয়া তোমার এখানে 40 লিখতে হবে। কত লিখতে হবে ভাইয়া? 40। বুঝতে পারছো? তাহলে এখন বলতে পারো এখন কিভাবে গুনবো? তাহলে গোনো 40 থেকে 5 ঘর পর্যন্ত। 40 ধইরা 40, 41, 42, 43, 44। তার মানে 40 থেকে 44 পর্যন্ত। ক্লিয়ার? এরপরে দেখো ভাইয়া আমি বলছি না এরপর 1 ঘর বাড়াইতে, তাহলে কি লিখতে হবে? এখন তোমার 45 লিখতে হবে না, 45 থেকে আবার 5 ঘর। 45, 46, 47, 48, 49। এইবার বুঝতে পারছো? হ্যাঁ, এইবার ব্যাপারটা বুঝতে পারছো? পরেরটা কি হবে ভাইয়া? 50 থেকে 54 হবে। এর পরেরটা কি হবে? 55 থেকে 59। এর পরেরটা কি হবে? এর পরেরটা হবে কিন্তু 60 থেকে 64। একদম সহজ, এইভাবে খালি গুনে যাবা। ওকে, এর পরেরটা কি হবে? 65 থেকে 69। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সর্বনিম্ন সংখ্যা ছিল 35 আর সর্বোচ্চ সংখ্যা ছিল তো 68, রাইট? 68 ছিল না? একটু দেখো তো সবাই, 68 ছিল না সর্বোচ্চ সংখ্যা? হ্যাঁ, তাহলে এখন দেখো এই 68 কি এই ঘরের ভিতরে আছে? হ্যাঁ, জাস্ট তোমার ভাইয়া এইভাবে আগাতে হবে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এখন আমরা মধ্যমান কেমনে বাইর করব? একটু আমরা ধাপে ধাপে করব, ঠিক আছে? আজকের ক্লাসটা যদি হয়তোবা একটু বড় হইতে পারে, যদি তোমরা ফুল দেখো আমি আশা করি পরিসংখ্যানে তোমাদের কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? জাস্ট ভাইয়া একটা নিয়ম শেখো। কয়টা নিয়ম? একটা নিয়ম। এক নিয়মে সবগুলা কভার হয়ে যাবে, ঠিক আছে? দেখো তাহলে এখন আমাদের ভাইয়া বের করতে হবে মধ্যমান, রাইট? মধ্যমান তোমরা কিভাবে বের করবা? সব সময় মনে রাখবা, তোমরা যদি মধ্যমানটা বের করতে চাও, তোমার এই 35 এবং 39 দুইটাকে প্রথম কি করবা? যোগ করবা। কি করবা ভাইয়া? যোগ করবা। কি বলছি কথাটা? 35 আর 39। দেখো আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি। যদি তোমরা মধ্যমান বের করতে চাও, এই 35 আছে এখানে, 35 যোগ দিবা 39 দিছি, এরপর ভাগ দিবা 2 দ্বারা। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? কিচ্ছু নাই, একদম সহজ। তাহলে আমি একটু হিসাব করতেছি। এই জায়গাতে আছে 35, তারপর আমি যোগ দিলাম অর্থাৎ 39, এরপর সমান সমান দিবা, সমান সমান এরপর ভাগ দিবা, এবার তুমি 2 দিবা, দিলে কি কত আসে? এখানে 37 আসে। কত? 37 অর্থাৎ 37। বুঝতে পারছো? পরেরটাও সেম ভাবে 40 আর 44 যোগ করো প্রথম। এই যে দেখো আমি যোগ করতেছি, 40 যোগ হয়েছে 44, যোগ করার পর একটা সমান সমান দিবা, এবার যা নামে ওইটাকে ভাগ দিবা 2 দ্বারা। ভাগ দিছি, কত আসছে? 42 না? লিখে দাও এখানে 42। ওকে, পরেরটাও ভাইয়া সেম ভাবে 45-এর সাথে তুমি যোগ করবা 49, এবার যা নামবে তার সাথে ভাগ করবা 2 দ্বারা, দেখবা এখানে 47 আসতেছে। ওকে, তাহলে এখানে 37, এখানে 42, আবার এখানে 47, তাহলে অবশ্যই এখানে কত আসবে? 52, রাইট? একটা মিল আছে না? হ্যাঁ, এরপরেরটা কি হবে একটু চিন্তা করো, 57, রাইট? এরপরেরটা কি হবে? 62, এরপরেরটা কি হবে ভাইয়া? 67। এই তো সহজ না ব্যাপারটা? তুমি যদি দুইটা বের করতে পারো, পরের গুলো এমনি বের করতে পারবা। ক্লিয়ার? এতটুকু ভাইয়া তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো এখানে ঝামেলাটা লাগাইবে কি? দেখো
এই যে টেলি আছে না, টেলি অর্থাৎ এই রকম নিয়মে যদি অঙ্ক থাকে না, তোমার কষ্ট করে টেলি বাইর করার পর তারপর গণসংখ্যা লিখতে হবে। তার চেয়ে আমি বলবো এর আগে আর একটা যে উদ্দীপক আমি তোমাদেরকে দেখাইছি যে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে আর গণসংখ্যা দেওয়া থাকে, ওই রকম অঙ্ক কিন্তু একদম সহজ। তারপরও আমি প্রথমে তোমাদেরকে এই অঙ্কটা করাই দিতেছি, যাতে করে এই অঙ্কটা যদি তোমরা পারো ওটা এমনিই পারবা, ওটা এমনিই করতে পারবা। ঠিক আছে, কঠিনটা আগে শেখো যে কিভাবে তোমার সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, শ্রেণী সংখ্যা, পরিসর কিভাবে বের করতে হয়, এগুলো যদি ধরতে পারো শুরুর দিকে, তাহলে তুমি এমসিকিউতেও বাঁচবা না আর সৃজনশীলও বাঁচবা না। বুঝতে পারছো? এই কারণে কিন্তু আমি কঠিনটা আগে ধরেছি। ঠিক আছে, এখন দেখো, এখন ভাইয়া তোমাদের কষ্ট করে টেলি বের করতে হবে। তোমরা কিভাবে টেলি বের করবে দেখো, এখানে একটু লক্ষ্য করো, আমি একটু এটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ দেখো, এখানে কি আছে, 40 আছে না? দেখো কোন ঘরে 40 আছে, এই ঘরে 40 আছে না? তাহলে যে ঘরে 40 আছে ওইখানে একটা দাগ দিবা এই টেলির জায়গায়, দাগ দিছি আমি। হ্যাঁ, এরপরে দেখো, এরপর আছে কত, 35। দেখো তো কোন ঘরে 35 আছে, এই ঘরে না? দাও এখানে দাগ। এরপর আছে কত, 60। কোন ঘরে 60 আছে, দেখো এই ঘরে, দিলাম। এরপর আছে ভাইয়া 55। 55 কোথায়, এই ঘরে, দাও এখানে দাগ। এরপর আছে ভাইয়া 58। কোথায় 58? এই 55 থেকে 59 ভিতরে কিন্তু 58 আছে, একটু খেয়াল দাও, একটু খেয়ালটা এই জায়গাতে দাও। তাহলে এখানে একটা দাগ দিবা, দিছি। এরপর আছে কি ভাইয়া 45। কোথায় আছে, এই ঘরে 45 আছে না? দাও এখানে একটা দাগ। এরপর আছে কি 60 না? দেখো তো ভাইয়া কোন ঘরে 60, এই ঘরে 60 না? তাহলে এইখানে আরেকটা দাগ দাও। এরপর আছে কত, 65 না? হাত উঠাবা না তোমরা যখন এই হিসাবটা করবা, তোমরা কিন্তু প্রশ্ন থেকে হাত উঠাবা না, আমার মতো এইভাবে ধরে রাখবা। যদি তোমরা উঠাও তাহলে কিন্তু তোমরা মানে এলোমেলো করে ফেলবা। বুঝতে পারছো? দেখো 65 আছে কোন ঘরে, এই ঘরে, দাও এখানে 65। এবার আছে কি 46 না? কই 46, এই ঘরে আছে, দাও এখানে 46। 50 আছে কোন ঘরে, দেখো তো এই ঘরে আছে না? দাও এখানে। 60 আছে কোন ঘরে, 60 কোথায়, এই ঘরে আছে না? দাও এখানে, এই ঘরে। 65 আছে কোন ঘরে, দেখো তো ভাইয়া 65, এই ঘরে না? দাও এখানে। 58 আছে কোন ঘরে ভাইয়া, দেখো তো এই যে 55 থেকে 59 এটার ভিতরে আছে, দাও এখানে। 60 আছে কোন ঘরে, দেখো তো এই ঘরে না? দাও এখানে। এরপর 48 আছে কোন ঘরে, দেখি তো একটু 48 কোথায় আছে, 48 আছে কিন্তু এই ঘরে, দিলাম। এরপরে দেখো 36 আছে কোন ঘরে, একটু দেখো তো 36 এই ঘরে আছে, দাও এখানে। এরপর আছে 60 আছে কোন ঘরে, একটু দেখি এই ঘরে। দেখো এখন একটু ভাইয়া লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু এখন 60-এ একটা দাগ দিতে হবে, রাইট? কিন্তু এখানে হইছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা হইছে না? এখন তোমার আর একটা দাগ দিতে হবে, রাইট? সেই দাগটা এই জায়গাতে না দিয়া তোমার এইখানে দিতে হবে দাগটা। বুঝতে পারছো? এটা অনেকেই কিন্তু জানো এই ব্যাপারটা, যে এখানে তোমার পাস হইবে এইভাবে, অর্থাৎ 4-এর পরে আর এক ঘর দেওয়ার সময় এইভাবে একটা দাগ দিতে হয়। ওকে, আমি কিন্তু দাগ দিছি। ওকে, এরপরে দেখো, এরপরে 50 আসছে কোথায়, আবার দেখো তো এই ঘরে, দাও এখানে। এবার আবার 46 কোথায়, এই ঘরে দিচ্ছি। তারপর আবার 65 কোথায়, এই ঘরে আমি দিচ্ছি। তারপর আবার 55 কোথায় ভাইয়া, দেখো তো এই ঘরে আছে। এবার 61 আছে কোথায়, একটু দেখি এই ঘরে, এইখানে একটু দূরে একটু দিবা দাগটা। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার 68 কোথায় আছে, দেখো তো এই ঘরে আছে, দিলাম। এরপর আবার 65 কোথায় আছে ভাইয়া, এই ঘরে, আমি আবারও এই ঘরে আছে। তাহলে এখানে দেখো সাইড ঘর হয়েছে না? এখানে যখনই তুমি আর একটা দাগ দিবা, আর একটা দাগ এই জায়গাতে না দিয়া ভাইয়া এইখানে একটা টান দিবা। ঠিক আছে, এটা হয়েছে তোমার সিস্টেম। ওকে, এরপরে দেখো তো ভাইয়া কত দূর আগাইলাম দেখি, 65। আচ্ছা, এরপরে হচ্ছে কিন্তু 50। এই যে আমি বলছি না, যদি তোমরা হাত উঠাও না তাহলেই তোমরা এলোমেলো করে ফেলবো। আমি কিন্তু এখন এলোমেলো করে ফেলছি, জাস্ট হাত উঠাবো না কখনো। দেখি এরপরে আছে কি, এরপরে 50 সম্ভবত, দেখি একটু 50 আছে কোন ঘরে, এই ঘরে না? দিলাম। এরপর আছে কি 40, দেখি 40 আছে কোথায়, এই ঘরে, দিলাম এখানে। এরপর আছে 56, ভাইয়া কোথায় 56, এই ঘরে আছে। তাহলে এইখানে দেখো 4 ঘর পর আর একটা দাগ দিবা, এই হয়েছে। এরপর আছে কি 60, দেখো তো 60 আছে কোথায়, এই ঘরে 60। এরপর আছে কি 65, ভাইয়া 65 আছে কোথায়, এই ঘরে, আচ্ছা দিলাম। এরপর আছে কি 46, কোথায় 46 একটু দেখি আমরা, 46টা কোথায় আছে, এই ঘরে, দিলাম এখানে একটা দাগ। বুঝতে পারছো? এছাড়া আর একটা তোমরা কাজ করতে পারো, যদি হাত না দাও ওই যে প্রশ্নের উপরে একটু ছোট্ট করে দাগ দিবা, কলম দিয়া একটু এভাবে দাগ দিবা। আমার এটা দেওয়া উচিত ছিল শুরুতে, দেখি এখন হয়েছে কি না। তো আমি আশা করি হয়েছে। ঠিক আছে, এখন একটু দেখো, এখন সবসময় মনে রাখবা টেলি যা লিখছো এখানে, দেখো এখানে এই টেলি এই ঘরে কয়টা লিখছো, এখানে 2টা দাগ দিছো না? তার মানে এই গণসংখ্যার জায়গায় এখন তোমার 2 লিখতে হবে, রাইট? এবার এখানে কি আছে, 2 না? এখানে অবশ্যই তোমার 2 দিতে হবে। এখানে কয়টা আছে, 5টা আছে না টোটাল? এখানে তোমার 5 লিখতে হবে, লিখছি আমি। এবার এখানে আছে কত, 3 না? দাও এখানে 3। এখানে আছে কত,
5 না, দাও এখানে 5, এখানে আছে কত 5 আর 2 7, দিলাম 7, এখানে আছে কত ভাইয়া 5 আর 1 6। বুঝতে পারছো? টেলি যা থাকবে যে কয়টা সংখ্যা ওইটা কিন্তু এই গণসংখ্যার জায়গায় লিখে দিতে হবে। এখন বুঝতে পারছো? এরপরে এই গড় নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের এখন আর একটা বিষয় জানতে হবে, তুমি স্টেপ বাই স্টেপ আগাবা। ভাইয়া কি বলছি? তুমি স্টেপ বাই স্টেপ আগাবা, তাহলে কিন্তু তুমি অর্থাৎ এলোমেলো করে ফেলবা না, ঠিক আছে? আর অঙ্কে কিন্তু ভুলও হবে না। এখন বলতে পারো স্টেপ বাই স্টেপ আগানো, বুঝলাম না ব্যাপারটা। দেখো আমি প্রথমে কি করেছি, শ্রেণীব্যাপ্তি বের করছি, রাইট? এরপর আমি কিন্তু মধ্যমানটা বের করছি, রাইট? এরপর আমি টেলি বের করছি, রাইট? এরপর আমি টেলি থেকে গণসংখ্যা পাইছি, ওকে। এখন ভাইয়া এখন তোমার বের করতে হবে ধাপ বিচ্যুতি। কি বের করতে হবে ভাইয়া? ধাপ বিচ্যুতি। দেখো ধাপ বিচ্যুতি বের করার একটা সিস্টেম আছে ভাইয়া। কি আছে? সিস্টেম আছে। আমি কিন্তু সেইভাবে তোমাদেরকে দেখাই দেবো। আচ্ছা আমি এই জায়গাতে একটু মুছে তোমাদেরকে ব্যাপারটা দেখাচ্ছি। হ্যাঁ দেখো, ধাপ বিচ্যুতি বের করার সিস্টেমটা হচ্ছে, সবসময় মনে রাখবা যে ইউআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এস। এখন অনেকে বলতে পারো ভাইয়া বুঝলাম না, কি লেখছেন? তোমাদের বোঝাও লাগবে না, দেখো আমি কি করাই এটা একটু দেখো, কিচ্ছু লাগবে না, পানি পানি করে দিব, বলছি না? দেখো এখন অনেক সৃজনশীল আমি দেখেছি যে এইখানে দেখো তো গণসংখ্যার দিকে একটু তাকাও, সবাই গণসংখ্যার দিকে তাকাও। 2 আছে, 2 আছে, 5 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, রাইট? এখন আমি যদি বলি গণসংখ্যা সর্বোচ্চ আছে কোথায়? এই যে 7 না, কত আছে? 7 না। আর এইখানে ধরতে হয়, তোমরা কিন্তু দেখেছো এ আছে না, এই এটা তোমার কিন্তু ধরতে হয় এই মধ্যমান থেকে। কি থেকে? মধ্যমান থেকে। এবং অনেক সৃজনশীলে কিন্তু আমি দেখেছি, আমি আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছ একটা সাপ্লিমেন্ট আছে, বিগত বছরের অনেকগুলা প্রশ্ন আমি দেখেছি এবং সেখানে থেকে আমি যেটা রেজাল্ট পেয়েছি যে এইখানে মধ্যমানের জায়গায় এ যেটা বসায়, ঠিক আছে, এটা কিন্তু গণসংখ্যা সবচেয়ে বেশি যেখানে আছে ওই ঘরটা চিন্তা করতে হয়, ওই ঘরে ওই জায়গাতে কিন্তু তোমার এ হয়, এর মানটা ওইখানে ধরতে হয়। বুঝতে পারছো? একটু খুলে দেখো, ব্যাপারটা বুঝতে পারবা। হ্যাঁ কিন্তু এই অঙ্কটা তোমরা যদি একটু লক্ষ্য করো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017-তে আসছে, ঠিক আছে? এবং এটার সমাধানের ঘ নাম্বারে আমি দেখেছি। দেখো এই জায়গাতে আমরা কি জানি, আমি কি বলছি যে এইখানে যে আমরা এ যেটা আছে না, তোমরা কিন্তু জানো গড় নির্ণয় করার একটা সূত্র আছে, আমি তোমাদেরকে দেখাবো যে সেটা হয়েছে কি, যে গড় ইজ ইকুয়াল টু এ প্লাস সামিশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এস। দেখো এই যে সূত্রটা, কোনটা কি আমি তোমাদেরকে দেখাই দেবো, বাট একটু বোঝো। এইখানে তো শুরুতে এর মানটা লাগে, তাই না? এর মানটা লাগে না। দেখো তোমরা এখন বলতে পারো যে ভাইয়া টেলি বুঝলাম এটা লাগে হয়েছে গণসংখ্যা বের করার জন্য, এরপর এফআই ইউআই এটা বুঝলাম যে এই এফআই আর ইউআই দুইজনকে গুণ করলে এইটা হবে, তাহলে কিসের জন্য আপনি এই মধ্যমানটা লেখলেন আর কিসের জন্য মধ্যমান শুধু শুধু লেখলাম না? কিন্তু না, এখানে তোমার ভাইয়া বুঝতে হবে তুমি এই এর মানটা কোথা থেকে পাবা। তোমার এই এর মানটা পেতে হবে তোমার মধ্যমান থেকে। ভাইয়া কি থেকে? মধ্যমান থেকে। একটু ব্যাপারটা বোঝো, এই জায়গাতে একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা হচ্ছে কি, আমি যেটা জানি যে তোমার হচ্ছে এখানে এ যেটা ধরতে হয় গণসংখ্যা সবচেয়ে যেখানে বেশি আছে না ওই ঘরটায়। দেখো এখানে 7 আছে না, আমি কিন্তু তাহলে এ ধরবো এই ঘরে না, এই ঘরে আমি এ ধরবো না যে 62। কিন্তু এই অঙ্কটা যদি ভাইয়া লক্ষ্য করো তাহলে কিন্তু ওরা এ ধরছে যে এখানে গণসংখ্যা আছে 2 2 5, বুঝছো? আবার এখানে আছে কি 6 5 7 6, রাইট? তার মানে উপরে হয়েছে 3টা আর নিচে হয়েছে কিন্তু ভাইয়া 3টা, রাইট? মাঝখানে কে পইরা থাকে? 3 না? একটু মনোযোগ দাও, এখানে বিপরীতটা একটু দেখো যে উপরে আছে ভাইয়া 3টা আর নিচে আছে 3টা, মাঝখানে কিটা পইরা থাকে? 3 না? এই ঘরে ওরা এই তোমার হচ্ছে এর মানটা বসাইছে। বুঝতে পারছো? হ্যাঁ এখন এটা কনফিউজ অনেক স্টুডেন্টই কিন্তু এই জায়গাতে ঝামেলাটা করে যে আসলে কিন্তু এখানে তোমার এই এ যেটা আছে এর মানটা তোমার ধরতে হবে ভাইয়া যেখানে যেই ঘরে তোমার যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে সেখানে। প্রতিটা সৃজনশীল আমি দেখেছি, প্রতিটা সৃজনশীল এই কাজটা করছে যে গণসংখ্যা সবচেয়ে যে বেশি যে ঘরে আছে ওই ঘরের মধ্যমান তোমার এ ধরে। বুঝতে পারছো? গণসংখ্যা সবচেয়ে বেশি যে ঘরে আছে ওই ঘরের মধ্যমান কিন্তু এ ধরে। কিন্তু এই সৃজনশীলটা ওরা উপরে এখানে মাঝখানের যে গণসংখ্যা যে আছে এই ঘরে ওরা এ ধরছে। বুঝতে পারছো? হয়তোবা এই একটাই মনে হয় সম্ভবত ডিফারেন্স, কিন্তু তোমরা একটু দেখো যে কতগুলো এইরকম আছে, একটু কমেন্ট করে তোমরা জানাইও তো। দেখো এইটা হয়েছে কিন্তু আমি আবারও বোর্ডটা বলে দিচ্ছি, এটা হয়েছে রাজশাহী বোর্ড 2017 এই নিয়মে করছে,
ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই নিয়মে একটু করি, ঠিক আছে, সামনে আমরা দেখবো না। আচ্ছা দেখো, তাহলে তুমি বুঝতে পারছো এখানে এ হইবে কোনটা, এই যে 52, রাইট। এটা কিন্তু সবসময় মধ্যমান ঘরে এটা ধরতে হয়, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ধাপ বিচ্যুতি কেমনে বাইর করবো? দেখো, ধাপ বিচ্যুতি বের করার জন্য আমি এখানে যেটা লিখে দিছি যে তোমার xi মাইনাস এ বাই হইছে এইচ। দেখো সব সময় মনে রাখবা, এত প্যারা নেওয়ার কিছু নাই। অনেকে কি কাজ করে জানো, এইখানে ওরা এ ধরছে না, এই ঘরে টাস করে শূন্য লিখে দেয়, আর নিচে যদি যায় তাহলে হইবে প্লাস এই 1 2 3, আর উপরে যদি যায় তাহলে -1 -2 আর -3। যারা এই নিয়মটা ফলো করে তারা কিন্তু অনেক সময় পরীক্ষার খাতায় ভুল দিয়ে আসে। কি বলছি কথাটা? অনেক সময় পরীক্ষার খাতায় ভুল দিয়ে আসে, কারণ এই নিয়মে তো হইবে না। এই নিয়মে কি সবগুলো হইব? সবগুলো তো হইব না, ঠিক আছে। দেখো তাহলে কোন নিয়মে হইবে, দেখো একদম সহজ ভাইয়া, এটা বের করা একদম ইজি। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, একটু মুছতেছি। হ্যাঁ, তুমি ধরো এখন তুমি কিচ্ছু জানো না, তুমি এখন চিন্তা করতেছো যে ভাইয়া আমি ধাপ বিচ্যুতি কেমনে বাইর করবো, লিখে দিছি না, কি লিখছি এখানে xi মাইনাস এ বাই এইচ না। এখন বলতে পারো এইচ কি, ব্যাপারটা বুঝলাম না, শ্রেণী ব্যবধান কত ধরছিলা, প্রশ্নে কি লেখা ছিল 5 না, ওইটা হয়েছে এইচ, বসাও এইচের জায়গায় 5 বসাইছি। xi তুমি কোন ঘরটা বাইর করবা প্রথম, এই ঘরটা না, এই ঘরটা না, একটু চিন্তা করো। এই যে মধ্যমানকে কি দ্বারা প্রকাশ করে, xi না। দেখো তো তুমি যদি এই ঘরটা বের করতে চাও ধাপ বিচ্যুতি, তাহলে এই ঘরের এই মধ্যমানের জায়গায় যাও, গেছো এখানে কত আছে 37 না, তাহলে xi এর জায়গায় তুমি এখানে 37 লেখো, লেখছি আমি। হ্যাঁ, এই মাইনাস এ এর জায়গায় এ আমরা ধরছি কোন ঘরে, দেখো তো মধ্যমানে এই 52 আমরা এ ধরছি না, বসাও এখানে 52 বসাইছি, আর নিচে এইচ তো 5 ধরছো, শেষ। এখন তোমরা ক্যালকুলেটরের সাহায্যে একটু হিসাব করো, দেখো তো কত আসতেছে, একটু দেখো। একটু হয়তো বা প্রথম কঠিন লাগতেছে ভাইয়া, তুমি একবার করো, দেখবা এমনিতেই সহজ লাগবে তোমার কাছে। সো এখানে কত 37 মাইনাস 52 যা নামছে ভাগ দিবা ভাইয়া তুমি 5 দ্বারা, তাহলে তুমি যদি ভাগ দাও দেখবা এখানে -3 আসতেছে। কি আসতেছে? -3। বসাও এখানে -3 বসাইছি। হ্যাঁ, ওকে, ঠিক সেম ভাবে পরেরটা বের করো। এর পরেরটা কি হইবে দেখো তো, এই যে পরের ঘরে এখানে কি হইবে দেখো তো, এখানে তোমার প্রথম লিখতে হবে ভাইয়া xi কত দেওয়া আছে 42 না, বসাও এখানে 42 মাইনাস এ আছে কত ধরছো কত 52 না, বসাও এখানে 52। এই এইচ হইবে কি দেখো তো, এইচ কত 5 না, দাও 5। এখন একটু হিসাব করো তো সবাই, যে 42 আমি একটু দেখাচ্ছি, 42 মাইনাস 52 যা নামছে তার সাথে তুমি 5 দ্বারা ভাগ করলে দেখবে এখানে -2 আসতেছে, বসাও এখানে -2। ওকে, হ্যাঁ। এখন অনেকে আমার কথার বিরোধিতা করবা যে ভাইয়া এখানে আপনি এ ধরছেন, আমরা এই জায়গায় 0 বসাবো আর উপরের তা মাইনাস আর নিচের তা প্লাস, এই নিয়মে আমরা শিখছি, এতদিন ধরে শিখে আসছি, আপনি এখন কোন নিয়ম করান? ভাইয়া তুমি যদি ওই নিয়মে করতে যাও তাহলে অনেক সময় অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে, বুঝতে পারছো? কারণ কি দেখো, এই অঙ্কটা একটু ডিফারেন্স, এই অঙ্কটা ভাইয়া একটু ডিফারেন্স। এইখানে যে আমি এটা ধরছি, এটা আমি মধ্যবিন্দু চিন্তা কইরা এ ধরছি, ওরা বইতেও কিন্তু অর্থাৎ সাপ্লিমেন্টেও কিন্তু এইভাবে করছে। হ্যাঁ, কিন্তু নিয়ম কি, এ বের করার নিয়ম কি, যে এইখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোন ঘরে, ওই ঘরটার এই জায়গাতে তোমার এ ধরতে হবে মধ্যমানটা, ওই ঘরের মধ্যমানটা এ ধরতে হবে, বুঝতে পারছো? তাহলে আমি এখানে কিন্তু এ হয়তো 62, রাইট? তখন কি তুমি এইখানে 0 লাগতা আর উপরে -1 -2 -3 এইভাবে হয়তো না। এই কারণে তোমাদের এইটা একটু ফলো করতে হবে। অনেকের হয়তো বা এখন ব্যাপারগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা বের করছি -2, পরেরটা ভাইয়া ঠিক সেম ভাবে এখানে কত আছে 47 না, তুমি কি করবা 47 থেকে কি বিয়োগ করতে বলছি, এ না কত 52 বিয়োগ করবা, ভাগ দেবা কত দ্বারা ভাইয়া 5 দ্বারা, ভাগ যদি দাও তাহলে এখানে দেখবা -1 আসে। হ্যাঁ, পরেরটা ভাইয়া কেমনে বের করবো একটু দেখো তো, একটু লক্ষ্য করো পরেরটা ভাইয়া। পরেরটা কি আছে পরের ঘরে, এখানে কি আছে তুমি কি জানো, xi কি হবে 52 না, লেখো এখানে 52 লিখছি, মাইনাস এ কি হবে, এ আছে কত 52 না, লেখো এখানে 52, এইচ আছে কত 5 না, তাহলে 52 থেকে 52 বিয়োগ করলে কত আসে 0 না, আর 0 দ্বারা যদি 5 এর ভাগ করো আলটিমেটলি এখানে 0ই আসে, বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা দেখো তো, পরেরটা ভাইয়া কি হবে 57 বিয়োগ হবে কিন্তু 52, একটু বের করো তো সবাই আমার সাথে, নিয়ম ওই একটা, তাহলে বের করো সবাই, ভাগ হবে ভাইয়া 5 দ্বারা, দেখবা এখানে +1 আসতেছে, শুধু 1। পরেরটা বের করো ভাইয়া কত আছে এখানে বের করার সিস্টেম হয়েছে, প্রথমে 62 বিয়োগ হইবে এখানে এ যেটা ধরছো, ভাগ হইবে 5, বের করো সবাই, 62 বিয়োগ হয়েছে 52
ভাগ হইছে 5। দেখবা এখানে 2 আসতেছে। পরেরটা বের করার সিস্টেম কি, এই গড়টা বের করবা না, তাহলে এখানে আছে কত 67 না, দাও প্রথমে 67 দিছো, বিয়োগ করবা কত দ্বারা, এ আছে কত 52 না, দাও 52, যা নামছে ভাগ দেবা ভাগ দেবা তোমরা 5 দ্বারা। তাহলে যদি 5 দ্বারা ভাগ করো দেখবা এখানে 3 আসতেছে। ক্লিয়ার কিনা বলো, এতটুকু বুঝতে পারছো? আর এইটাই কিন্তু হয়েছে ভাইয়া ধাপ বিচ্যুতি বের করার সিস্টেম। এইটাই হয়েছে লিগাল ওয়ে। ঠিক আছে, তোমরা আবার ভুল করো না, সাবধান হও, একটু এইভাবে করার ট্রাই করো। একটু কঠিন লাগতেছে কিন্তু তুমি 2বার প্র্যাকটিস করো, 2বার, তারপর বইলো যে ভাইয়া পারি নাই, একটু এই কথাটা পারলে বইলো। যদি তোমরা 2-3বার প্র্যাকটিস করো তোমরা এমনি করতে পারবা যে কিভাবে তোমার ধাপ বিচ্যুতিটা বের করতে হবে। কিচ্ছু না, লেখা লাগবে না, জাস্ট কি করবা, ক্যালকুলেটরটা হাতে নিবা, তুমি ধাপ বিচ্যুতি কেমনি বের করবা, এইটা বিয়োগ এ ভাগ হয়েছে 5, শেষ। এইভাবে কয়েকবার করো তো দেখবা না এমনিতেই পানি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি একটু মুছে দিচ্ছি। আমাদের কিন্তু ধাপ বিচ্যুতি বের করা শেষ ভাইয়া। এখন আমাদের কি বের করতে হবে, এখন বলছে এখানে এফআই ইউআই, অর্থাৎ এই যে এফআই আর ইউআই পাশাপাশি আছে মানে কি গুণ করতে হবে, অর্থাৎ এইটার সাথে এইটা গুণ করতে হবে। কেন, কারণ এইটা হয়েছে এফআই আর এইটা হয়েছে ইউআই, তার মানে তোমার এখন দুইটাকে গুণ করতে হবে। গুণ করো, এখানে মাইনাস আছে দাও এখানে মাইনাস, 3 দ্বিগুণে কত 6 না, দিছে 6, এখানে মাইনাস আছে দাও এখানে মাইনাস, 2 দ্বিগুণে কত 4 না, দিলাম 4, এখানে মাইনাস আছে দাও এখানে মাইনাস, 5 8 5 না। এরপর দেখো 3-এর সাথে তুমি যদি এখন 0টা গুণ করো, তুমি কি জানো যে 0-র সাথে কোটি কোটি সংখ্যা গুণ করলে আলটিমেটলি কি আসে 0 না। এরপরটা কি হইবে 5 8 5 না, এরপরে কি হইবে 7 দ্বিগুণে 14 না, এরপরে কি হইবে 3 6 18 না, হইছে, লিখছি আমি। বুঝতে পারছো সবাই? হয়তোবা ভাইয়া আজকের ক্লাসটা একটু বড় হইতেছে, একটু দেখো। এখন তোমাদের যেই কাজটা করতে হবে, এখন এইখানে দেখবা তোমাদের বইয়ে বা গাইডে কিন্তু দেওয়া আছে এখানে, যেখানে তোমার লিখতে হয় সামিশন অফ এফ আই ইউআই। কি বলছি, সামিশন অফ এফ আই ইউআইটা এখানে লিখতে হয়। দেখো এখন বলতে পারো ভাইয়া সামিশন মানে কি, বুঝলাম না। সবসময় মনে রাখবা সামিশন দ্বারা বোঝায় যোগ। কি বোঝায়, যোগ। কিসের যোগ, এই এফ আই ইউআই, এখানে যা আছে এইটা প্রত্যেকটা এখন কি করে দেবা ভাইয়া, যোগ করে দেবা। কি করে দেবা, এখন যোগ করে দেবা। ক্লিয়ার, যোগ করো। যোগ করার একটা টেকনিক আছে, আমরা নিচ থেকে যোগ করা শুরু করি, কোনো সমস্যা আছে? দেখো 18 আছে না, দাও এখানে 18, ক্যালকুলেটারে দিছি আমি 18, যোগ যোগ। এবার আছে কত 14 না, দাও এখানে 14, দিছি যোগ। এবার আছে কত 5 না, দাও এখানে 5, দিছি যোগ। এবার আছে কত 0 না, দাও এখানে 0, দিছি যোগ। এখন একটু দেখো, এখন তোমার এখানে কি আছে -5 না, তাহলে 0-র পরে তুমি এখন দিবা -5 দিছো। এবার আবার আছে কি -4 না, এখন আর যোগ টোক লাগবা না, যা আছে সেইটা লিখবা, এখানে যা আছে সেগুলো উঠাবা। এরপর আছে কি -4 না, দাও -4। এবার আছে কি -6 না, দাও এখানে -6। তারপর তুমি একটা সমান সমানে চাপ দিবা, দেখবা 22 আসতেছে। তাহলে এইটাই হয়েছে সামিশন অফ এফ আই ইউআই। এইবার ভাইয়া বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, আর তোমাদের বের করতে হবে এখান থেকে গণসংখ্যা। কি বের করতে হবে, গণসংখ্যা। তোমরা কিন্তু ভাইয়া জানো যে গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা প্রকাশ করে, রাইট? এবং অনেক সময় গণসংখ্যা তোমরা এখান থেকেও চালাকি করে হিসাব করতে পারো। বলছে কি এখানে 30 জনের কথা না, তাহলে তুমি একটু হিসাব করো তো এখানে 30 জন আসে কিনা দেখি আমরা। 2 যোগ 2 যোগ 5 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 6, দেখো এখানে কারেক্ট অ্যান্সার, তার মানে আমাদের মিলে গেছে। এখানে কি হবে তাহলে 30, অর্থাৎ এই 30 আর এই 30 যদি না মিলে তাহলে বুঝবা যে তোমার অঙ্ক হয় নাই, একটু গরমিল আছে অঙ্কে। বুঝতে পারছো? অর্থাৎ এইখানে যে বলা থাকবে যেটা, এইটা আর এইটা যদি সেম না আসে তাহলে তোমার বুঝতে হবে যে তোমার অঙ্কে প্রবলেম আছে বা অঙ্কে ভুল হয়েছে। ওকে, তাহলে আমাদের কিন্তু মোটামুটি সব কিছু বের করা শেষ। এখন ভাইয়া আমাদের কি বের করতে বলছিল জানি, গড় বের করতে বলছিল না? তাহলে লেখা দাও অতএব আর গড়। লেখছি আমি, সবসময় মনে রাখবা ভাইয়া গড় নির্ণয় করার একটা কি আছে, সূত্র আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এ প্লাস, মনে রাখবা আমার সাথে একটু পড়ো, দেখবে এমনিতে হয়ে যাবে। এ প্লাস সামিশন এফ আই ইউআই, এফ লেখার পরে ছোট্ট করে আইটা লিখে দেবা, ইউ লেখার পরে ছোট্ট করে পাশে আইটা লিখে দেবা, ঠিক আছে? ভাগ হয়েছে এন, ভাগ হয়েছে কি এন, ইন্টু হয়েছে এইচ। এখন বলতে পারো যে কোনটা কি ভাইয়া, তুমি এ জানো না, এ আমরা কি ধরছি 52 না, তাহলে এর জায়গায় আমি 52 লিখতে পারি না, লিখছি এই প্লাস সামিশন অফ এফ আই ইউআই। এটা মানে কি, এতক্ষণ ধরে এত কষ্ট কইরা যে বাইর করলাম সামিশন অফ এফ আই ইউআই কত পাইছি আমরা 22 না, তাহলে ওর জায়গায় আমি এখন 22 লিখতে পারি না, লিখছি।
এরপর প্রশ্ন আছে এন কি ভাইয়া, এই মাত্র যে বাইর করলাম n = 30, এই কয়টা যে যোগ কইরা দিলাম, তাহলে এখন n এর জায়গায় আমি 30 লিখতে পারি না? তাহলে লেখা দাও এখানে 30, লেখছি, এই গুণ এই গুণ। এরপরে প্রশ্ন হচ্ছে ভাইয়া এইচটা কি, ওই যে তোমার প্রশ্নই বলেছিল যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি 5 ধরে, তাহলে এইচের জায়গায় এখন কত হইবে? 5। কি হইবে? 5। জাস্ট এতটুকু যদি এখন তোমরা মনে রাখতে পারো, বাস এনাফ। এই নিয়মে এখন যে কোনো সৃজনশীল আসলে তোমরা করতে পারবে, বের করতে পারবে। ক্লিয়ার? মধ্যক প্রশ্নক এইভাবে, ঠিক আছে? আমি দেখাই দেবো, একদম সহজে তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে ভাইয়া? এখন একটু হিসাব করো, এখানে দেখো, এখন তোমরা কি করবা, দেখো এখানে 52 আছে না, লেখো এখানে 52, এই প্লাস আছে প্লাস, এখানে 5-এর সাথে আগে 22টা গুণ করে দাও, গুণ করো, 5 গুণ 22 করছি, কত হয়েছে? 110 না? 110-এর সাথে এই যে 30টা ডাইরেক্ট ভাগ করে দাও, দিছি, কত হয়েছে? এখানে 3.6666 আসতেছে, তার মানে 3.66 বা 66 দিতেছি আমি, এখানে 7 দিয়ে দাও, সমস্যা নাই। এরপর যা নামছে ওইটার সাথে 52টা ভাইয়া যোগ করো, কত আসতেছে দেখো? 55.66। ওকে, আর এইটাই হয়েছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এতক্ষণ ধইরা আমরা কষ্ট ক্লাস কইরা আমরা এই রেজাল্টটা বের করছি, আর এটাই হয়েছে অ্যান্সার। এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়েছে? আমি আশা করি ভাইয়া তোমাদের কোনো প্রবলেম হয় নাই। এখন এই নিয়মে যতগুলো ভাইয়া অঙ্ক আছে তোমরা এখন করতে পারবে, কিন্তু ভেজালটা লাগছে কোথায়? এই রাজশাহী বোর্ড 2017, এইখানে সবসময় মনে রাখবা। আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা যদি এ বের করতে চাও, ভাইয়া কি বের করতে চাও? এই এ যে মধ্যমান আমি এ কোন ঘরে দেব, এইটা যদি তোমরা ভাইয়া বের করতে চাও, তাহলে আমি একটু এখন মুছে দিচ্ছি, যেহেতু আমাদের অঙ্ক শেষ আমি একটু মুছে দিলাম। তাহলে সবসময় মনে রাখবা, গণসংখ্যা যেই ঘরে বেশি আছে, কি বলছি কথাটা? গণসংখ্যা যে ঘরে বেশি, গণসংখ্যা যে ঘরে বেশি, সেই ঘরের মধ্যমান কি হইবে ভাইয়া? সেই ঘরের মধ্যমান হইবে এ, আর কিচ্ছু না। এতটুকু বুঝো, গণসংখ্যা যেই ঘরে বেশি সেই ঘরের মধ্যমান হইবে এ। প্রতিটা সৃজনশীল এখন একটু কষ্ট করে খুলে দেখো, দেখতে পারবা আমি যেই নিয়মে করাইছি এই নিয়মে কিন্তু এখন করছে, ঠিক আছে? এইভাবে তোমরা ধাপ বিচ্যুতি বের করবা। ওকে, এই আন্দাজে তোমরা 0, -1, -2, -3 এগুলো বসাবা না, তাহলে কিন্তু ধরা খাবা তোমরা, ঠিক আছে? আমি যেভাবে করাইছি, যেই নিয়মটা তোমাদেরকে ফলো করতে বলেছি, তোমরা সেই নিয়মে করবা। এখন তোমরা যদি পারো 2-1টা সৃজনশীল কীভাবে গড় নির্ণয় করবা একটু প্র্যাকটিস করো, তাহলে দেখতে পারবা খুব সহজে তোমরা এই সৃজনশীলগুলো সমাধান করতে পারতেছো। ওকে, আমি আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে কীভাবে গড় নির্ণয় করতে হবে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট বলবা ভাইয়া এগুলো পারি, এতক্ষণ ধরে এই জিনিসটা বোঝানোর মানে কি? দেখো তুমি তো পারো, কিন্তু কিছু স্টুডেন্ট আছে ওদের সমস্যা হয়, যার কারণে আমি বিস্তারিত আলাপ করতেছি, ঠিক আছে? হয়তোবা আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। এখন দেখো, এখন গ নাম্বারে যে কোশ্চেনটা ওরা করে, হয় তোমাকে আয়তলেখ বের করতে বলবে, না হয় তোমাকে গণসংখ্যা বহুভুজ, নাইলে তোমার হচ্ছে অজীব রেখা বের করতে বলবে, রাইট? অর্থাৎ এখন তোমার গ্রাফ রিলেটেড, কি রিলেটেড ভাইয়া? এখন হচ্ছে কিন্তু গ্রাফ রিলেটেড। দেখো তাহলে গ্রাফ রিলেটেড এগুলো তোমরা কেমনে সলভ করবা? সো আমি তোমাদেরকে একটা টেকনিকের কথা বলবো। কিসের কথা বলবো? টেকনিকের কথা বলবো। জাস্ট আমি একটু উঠাইতেছি, হ্যাঁ? আচ্ছা, এখন যদি আমি তোমাদের সাথে একটু গ্রাফ নিয়ে কথা বলি, দেখো গ্রাফে তোমার কি টেকনিক এখন শিখতে হবে, কোন কোন বিষয়গুলো এখন তোমার জানতে হবে। দেখো তোমাদের এই পরিসংখ্যান চ্যাপ্টারে আমি বলেছি যে 3 ধরনের গ্রাফ আছে, রাইট? একটা হচ্ছে আয়তলেখ, একটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ, আর একটা হচ্ছে ভাইয়া অজীব রেখা, রাইট? এখন দেখো এই 3 ধরনের গ্রাফ তোমরা যদি পারতে চাও, আগে তোমাদের এই বিষয়টা জানতে হবে যে তোমার আয়তলেখ অঙ্কন করার জন্য কি কি লাগবে, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য কি কি লাগবে, অজীব রেখা অঙ্কন করার জন্য কি কি লাগবে। এই 3টা বিষয় যদি একটু মাথায় সেট করে রাখতে পারো, বাস এনাফ। যেভাবেই আসুক না কেন প্রশ্ন, তোমরা কিন্তু এমনিতে সলভ করতে পারবে, ঠিক আছে? দেখো এই জায়গাতে কিন্তু আমি সুন্দরভাবে তুলে রেখেছি, দেখো একটু লক্ষ্য করো, খুব সুন্দর একটা মিল আছে। তুমি একটু দেখো, দেখবা সব কিছু পানি পানি হয়ে যাবে। দেখো আয়তলেখ অঙ্কন করার জন্য সব সময় মনে রাখবা তোমার 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 3টা জিনিস। কি কি? একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, কিভাবে শ্রেণীব্যাপ্তি বের করে এতক্ষণ ধরে কিন্তু আলোচনা করছে এর আগের অঙ্কে। গণসংখ্যা তোমরা বের করতে পারবা না, তাহলে শ্রেণীব্যাপ্তি লাগবে,
গণসংখ্যা লাগবে আর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লাগবে। কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। এগুলো একটু নোট করে রাখো ভাইয়া, নোট করে রাখো। যখন তোমরা পরীক্ষা দিতে যাবা, হ্যাঁ সামনে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা, জাস্ট এই নোটটা এক নজর দেখে যাবা যে আয়তন লেখ অঙ্কন করার জন্য আমাকে কি জানি বলেছিল ভাইয়া যে কি কি লাগে এগুলো, আবার গণসংখ্যা বহুভুজের জন্য কি কি লাগে, আবার অজীব রেখা অঙ্কন করার জন্য কি কি লাগে। যদি এক নজর দেখে যাও পরীক্ষার হলে গিয়ে তুমি আর ঘাবড়াবা না। ঠিক আছে, দেখো এই যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য কি লাগবে, দেখো শ্রেণীব্যক্তি লাগবে, গণসংখ্যা লাগবে, শ্রেণী মধ্যমান লাগবে। এখানে কি লাগবে? শ্রেণী মধ্যমান। একদম সহজ, দেখাই দেবো অনেক। দেখো অজীব রেখা অঙ্কন করার জন্য কি কি লাগবে? শ্রেণীব্যক্তি লাগবে, গণসংখ্যা লাগবে, আর ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। অনেকেই বের করতে পারো, তারপরও আমি কিন্তু সবগুলো দেখাই দেবো তোমাদেরকে। দেখো এখন আমি বলেছি কি এখানে একটা মিল আছে ভাইয়া। কি আছে? মিল আছে। কি মিল? দেখো তো প্রতিটাই কিন্তু শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা লাগবে, প্রত্যেকটাই, রাইট? প্রত্যেকটায় শ্রেণীব্যক্তি গণসংখ্যা। দেখছো? হ্যাঁ, খালি ডিফারেন্সটা কি তোমাদের যেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে আয়তন লেখ অঙ্কন করার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য শ্রেণী মধ্যমান, আর অজীব রেখা অঙ্কন করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা এই তিনটা বিষয় মনে রাখতে পারবা না? হ্যাঁ, এতটুকু শুধু। আর বাকি দেখো প্রতিটার ক্ষেত্রে শ্রেণীব্যক্তি গণসংখ্যা লাগবে, শ্রেণীব্যক্তি গণসংখ্যা লাগবে, শ্রেণীব্যক্তি গণসংখ্যা লাগবে। জাস্ট তোমাদের মনে রাখতে হবে যে আয়তন লেখ অঙ্কন করার জন্য শুধুমাত্র অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য শ্রেণী মধ্যমান, আর অজীব রেখা অঙ্কন করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা। এতটুকুও তোমরা মনে রাখতে পারবা না? একদম সহজ না? তোমরা যদি এই তিনটা বিষয় একটু মনে রাখতে পারো তাহলে গ্রাফ থেকে যেভাবেই প্রশ্ন আসুক, যেভাবেই আসুক, অর্থাৎ পরিসংখ্যান চ্যাপ্টারের উদ্দীপক যেভাবেই আসুক, তোমরা এমনিতেই করতে পারবে। ঠিক আছে? এবং আমি তোমাদেরকে একদম এগুলো তোমরা কিভাবে করবে আমি গ্রাফ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। সো হয়তো বা আজকের এই ক্লাসে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আজকের এই ক্লাসটা অনেক বড় হয়েছে। ঠিক আছে? সো এর পরের লেকচারে আমি তোমাদের সাথে এই 3 ধরনের গ্রাফ একদম আমি খাতা কলমে দেখাই দেবো। হ্যাঁ, সাথে থাকো, আমার সাথে থাকো, রিফাত একাডেমির পাশে থাকো, তাহলে কিন্তু পরের ক্লাসে তোমরা দেখতে পারবে। ঠিক আছে? আর এছাড়াও আর কি প্রশ্ন আছে? আর প্রশ্ন আছে তোমার মধ্যক আর প্রচুরক, তা আমি ওই ক্লাসটাতেই দেখাই দেবো। তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা ভাইয়া একটু সবাই কমেন্ট কইরা জানাও। ঠিক আছে? এবং সামনে কিন্তু এভাবে নতুন নতুন ক্লাস তোমাদের সামনে আমি নিয়ে আসতেছি। জাস্ট ভাইয়া কি করবা, একটু টেকনিকগুলো মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। টেকনিকগুলো ভাইয়া কি শেখায় একটু যদি তোমরা মনে রাখতে পারো, বাস এনাফ, আর কিছুই লাগবে না। সবার কাছে অনুরোধ করব যে তোমরা পরের ক্লাস চাও কিনা একটু প্রত্যেকে কমেন্ট করে জানাও। ঠিক আছে? এবং অবশ্যই পাশে থাকো রিফাত একাডেমির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সবাই পাশে থাকো রিফাত একাডেমির। আল্লাহ হাফেজ।